ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য সুপার 50তে তোমাদের সকলকে স্বাগতম। গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে 11-12 যে কালকে অ্যান্সার কি এসএসসি পাবলিশ করেছে, সেক্ষেত্রে কিছু কিছু অ্যান্সার আজকেও আবার ভুল দেওয়া হয়েছে আর কি। সেক্ষেত্রে কোন কোন কোয়েশ্চেন ভুল রয়েছে, কীভাবে চ্যালেঞ্জ করব, মোটামুটিভাবে আমরা প্রথমে আজকে অ্যান্সারগুলো দেখে নেব প্রথমে। তারপরে কোন কোন কোয়েশ্চেনে অ্যান্সার ভুল দেওয়া হয়েছে সেই সমস্ত পরে মানে ভিডিওর শেষে আমরা আলোচনা করব, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা সেট সি নাম্বার থেকে শুরু করছি, কারণ আমাদের হাতে যে অ্যাভেলেবেল আছে সেটা হচ্ছে সেট সি। প্রথম কোয়েশ্চেনটা রয়েছে, এসপি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূপ্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন। অ্যাকচুয়ালি উত্তরটা হওয়ার কথা কিন্তু 7, এক্ষেত্রে এসএসসি বোর্ড দিয়েছে 10, ঠিক আছে? এই অ্যান্সারটা একটা চ্যালেঞ্জ করা যাবে। তারপরে কোয়েশ্চেন হয়েছে, শহর বা নগরে প্রতি গৃহে বসবাসকারী ব্যক্তির সংখ্যাকে বলা হয় গৃহ জনসংখ্যা, ঠিক আছে? হাউস হোল্ড ডেন্সিটি, এটাও ঠিক আছে। তারপরেরটা রয়েছে গিয়ে কোয়েশ্চেন নাম্বার 3, বিখ্যাত সাইলেন্ট ভ্যালি আন্দোলন ভারতবর্ষের কোন রাজ্যে সংগঠিত হয়েছিল? এটা কেরল, তোমরা সকলেই জানো, এটাও ঠিক দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। কোয়েশ্চেন নাম্বার 4, অল্টিমিটারের যন্ত্রের সাহায্যে মাপা হয় সমুদ্রতল থেকে উচ্চতা, অ্যালটিটিউড ফ্রম দ্য সি লেভেল, এটা ঠিক আছে, এক্ষেত্রে কোনো ভুল হয়নি। নাম্বার 5 কোয়েশ্চেন, হেডকোয়ার্টার অফ WTO ইজ লোকেটেড অ্যাট, মানে বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে গিয়ে জেনেভা, এটাও ঠিক দেওয়া হয়েছে, এক্ষেত্রে কোনো ভুল নেই। তারপরে কোয়েশ্চেন, অনেকের মনে এটা কন্ট্রোভার্সি রয়েছিল, মানে এই ছিল কনফিউশন ছিল যে ভূগোলকে করোলজি হিসেবে কে ব্যাখ্যা করেছেন সর্বপ্রথম। অনেকেই বলছেন যে হাডসন হবে, কেউ বলছে কার্ল রিটার হবে। অ্যাকচুয়ালি আলফ্রেড হেটনার প্রথম বলেছিলেন, কিন্তু পরবর্তী সময় কার্লোস সাভার ও হাডসন এটাকে সমর্থন করায় এটাও হাডসন এখানে কিন্তু সঠিক হবে। আর যদি আলফ্রেড হেটনার থাকতো ওটা হচ্ছে প্রকৃত অ্যান্সার এক কথায়, মানে মেনলি উনিই বলেছিলেন প্রথমে। পরবর্তী সময়ে কার্লোস সাভার আর হাডসন এরা মানে এক কথায় ওটা নিয়েছিলেন আর কি, মানে গ্রহণ করেছিলেন বা ওটাকে প্রচার করেছিলেন, সেই জন্য এটাও এক্ষেত্রে ঠিক হবে এটাও। তারপরে কোয়েশ্চেন, কোরিওলিস বল ও কেন্দ্রাতিক বলের ভারসাম্যের কারণে যে বায়ুর উৎপত্তি হয় সেটি হলো, অনেক ইউটিউব চ্যানেলে বলেছে যে এটা জিওস্ট্রপিক উইন্ড হবে। অ্যাকচুয়ালি আর জিওস্ট্রপিক উইন্ড হবে না। জিওস্ট্রপিক উইন্ড কী বলো তো? ভূপৃষ্ঠতে 500 থেকে 1000 মিটার উচ্চতায় যে বায়ু প্রবাহ ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয় সেটা হচ্ছে জিওস্ট্রপিক উইন্ড। এক্ষেত্রে হবে গ্রেডিয়েন্ট উইন্ড, যেটা এসএসসি নিয়েছে, একদমই সঠিক অ্যান্সার এটা, এক্ষেত্রে কোনো দ্বিমত নেই। তারপরে কোয়েশ্চেন, অনেকের মনে এটা অনেকেই লেগেছে যে এই কোয়েশ্চেনটা মোটামুটি একটু টাফ বা আমরা কোনো শুনিনি বা পড়িনি। তবে যাই হোক, একটি 20 মিটার সার্ভে চেনে গ্রহণযোগ্য ভ্রান্তি কত? অনেকে ±2 মিমি দিয়েছিল, অনেক 10 দিয়েছিল, কেউ 20 দিয়েছিল, এক্ষেত্রে কিন্তু 5টাই হবে এর সঠিক অ্যান্সার, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? দেখো, সলিফ্লাকশন ও জেলিফ্লাকশন কোন ধরনের পুঞ্জ সঞ্চালন? দ্রুত তো কোনো দিনও হবে না, কারণ এটা ধীর প্রবাহ। অনেকে অ্যাভালাঞ্চেসও দিয়েছে হিমালয় সম্প্রপাত, যেহেতু এটা পর্বতের উচ্চ অক্ষাংশে এবার মানে উচ্চতায় এটা সংগঠিত হয় বলে এটাকে অনেকে অ্যাভালাঞ্চেসও বলেছেন, কিন্তু এক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কিন্তু এটা ধরন বলেছে, তো স্লো মুভমেন্টটাই হবে এর প্রকৃত অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 10, দেখো কোয়েশ্চেন নাম্বার 10-এ রয়েছে, ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া বায়ু প্রবাহকে বলা হয় পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিস, ঠিক আছে? এটা তো অনেকেরই ভুল হয়নি, কারোই ভুল হয়নি। নাম্বার 2, আর একটা কনফিউজিং কোয়েশ্চেন, কোয়াটারনারি সেক্টর বলতে বোঝায়, কোয়াটারনারি বলতে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, কুইনারি, এটা 4 নম্বর ফেজ। 4 নম্বর ফেজে অনেকে বলছে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকচুয়ালি কিন্তু হবে না, এটা কিন্তু একটা পরিষেবামূলক কাজ, তো সেই জন্য অ্যাডমিনিস্ট্রেশনটা হবে না। নলেজ বেসড অ্যাক্টিভিটিস যেটা এসএসসি নিয়েছে, আর অনেকে এটা নলেজ বেসড অ্যাক্টিভিটিস বলেছে, এক্ষেত্রে এটাই সঠিক, ঠিক আছে? তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিতগুলোর মধ্যে কোনটি বাগিচা ফসল হিসেবে বিবেচনা চাষ করা হয় না? বাগিচা ফসল তোমরা সকলে জানো, তামাকো, কোকো তো হয়। অনেকে বলছে স্যার ইকো হবে না পাট হবে। দেখো, আজকাল রিসেন্টলি যে আখের যে চাষ করা হয় না, অনেকটা কিন্তু মেশিন ভিত্তিক বা একটু ডিস্টেন্স মেনটেন করে করা হয়, সেই জন্য এটা বাগানের মতো অনেকটা লাগে বলে এটাকে বাগান মানে বাগিচা চাষ বলা হয়। কিন্তু পাট কোনো দিন দেখেছো ওটা মানে কোনো মেশিন বা দিয়ে চাষ করা হয় বা গ্যাপ দিয়ে, এটা জাস্ট জমিতে বীজ ছিটিয়ে দিয়ে করা হয়, তো এই জন্য এটা হচ্ছে এক্ষেত্রে বাগিচা ফসল, পাট না, ঠিক আছে? এটা হচ্ছে সঠিক অ্যান্সার। নাম্বার 13 হচ্ছে আগ্নেয় মেঘলা কোন মহাসাগরে দেখা যায়? দেখো, দ্য রিং অফ ফায়ার, তোমরা খুবই সহজ কোয়েশ্চেন, এটা প্যাসিফিক ওশিয়ানে বা প্রশান্ত মহাসাগরে দেখা যায়। তারপরে কোয়েশ্চেন হচ্ছে গিয়ে, আবহাওয়া বিকারের প্রকৃতি ও মাত্রা বহুলাংশে নির্ভর করে
শিলার প্রকৃতি ও জলবায়ুর উপর। এই ক্ষেত্রে যে কোয়েশ্চেনটা যে রয়েছে না, এটা চ্যালেঞ্জ করা যাবে। কেননা ধরো যে আবহবিকারের প্রকৃতি ও মাত্রা, দেখো জলবায়ু তো মাস লাগবে, যে মরু অঞ্চলে আবহবিকারের মাত্রা বেশি হয়, তুষারবৃত্ত অঞ্চলে আবহবিকারের মাত্রা বেশি হয়, ঠিক আছে। তবে শিলার প্রকৃতিটাও কেমন রয়েছে, নেচার অফ রক্স, ওটা সফট না হার্ড, এটাও অনেকটাই নির্ভর করে। সেক্ষেত্রে এটা হবে বোথ দ্য অ্যান্সার, দুটাই ঠিক। তবে এক্ষেত্রে আমাদের এসএসসি নিয়েছে ক্লাইমেট। তোমরা কেউ যদি নেচার অফ রক্স করে থাকো অবশ্যই তোমরা চ্যালেঞ্জ করবে। পরে আমরা চ্যালেঞ্জের রিসোর্স আমরা বলে দেবো পরের ভিডিওতে। তারপরের কোয়েশ্চেন, শেষ সীমা তত্ত্বের প্রবর্তক হলেন। বেস লেভেল অফ ইরেশন তত্ত্বটি দিয়েছেন, এখানে JW পাওয়েল হবে, পাওয়েল আছে শুধু, তাও চলবে, ঠিক আছে, একদম সঠিক অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন দেখো, বাস্তুতন্ত্রের খাদ্য জালিকা সম্পর্কিত তত্ত্বের ধারণার জনক বলা হয় কাকে? ঠিক আগের বার একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল যে নাম্বার পিরামিড, ঠিক সেখান থেকে ইন্সপায়ার হয়ে সেম কোয়েশ্চেন এবারও সেম মোটামুটি ওইখান থেকেই দিয়েছে। দ্য কনসেপ্ট অফ ফুড ওয়েভ হু গিভেন, কে দিয়েছেন? চার্লস এলটনি। আগেরবারও গতবারে যে 2016 যে হয়েছিল সেক্ষেত্রেও চার্লস এলটন উত্তর ছিল, এক্ষেত্রেও একটু জাস্ট চালাকি খাটিয়েছে, একটু মডিফাই করার চেষ্টা করেছে, যাই হোক। তারপরে কোয়েশ্চেন একটু হলো কন্ট্রোভার্সি রয়েছে, খরাপ্রবণ অঞ্চলের পরিবেশের সঙ্গে মানুষের অভিযোজনের একটি প্রকৃষ্ট উদাহরণ হলো এর ক্লাসিক্যাল এক্সাম্পল অফ হিউম্যান অ্যাডাপ্টেশনস টু ড্রট ফ্রন রিজন ইজ। শুষ্ক অঞ্চলে কৃষি প্রচলন হবে, কেন বলো তো? খরাপ্রবণ অঞ্চলে বলেছে না, যারা মরু অঞ্চলে থাকে তারা কিন্তু শুষ্ক ভিত্তিক যে চাষাবাদ প্রক্রিয়া সেটাই কিন্তু ওরা মেনলি অ্যাডাপ্ট করে বা করার চেষ্টা করে, কারণ জলের অভাব থাকে। অনেকে বলছে স্যার জলসেচ ব্যবস্থার প্রচলন তো এখন পরবর্তী সময়ে এসেছে না, যেমন ইন্দিরা গান্ধী ক্যানেল দিয়েছে, কিন্তু ওটা অ্যাকচুয়ালি উত্তর হবে না এক্ষেত্রে, এটা হবে ওর সঠিক অ্যান্সার, ঠিক আছে, দ্বিমত হওয়ার কোনো ব্যাপার নেই। তারপরে কোয়েশ্চেন 18 নম্বর, সামুদ্রিক ট্রান্সফর্ম চ্যুতি কোন পাশ সীমানে দেখা যায়? ট্রান্সফর্ম চ্যুতি বলতে একটা প্লেট অপর একটা প্লেটকে যখন গা ঘেঁষিয়ে পাশ বরাবর চলে যায় সেটাকে ট্রান্সফর্ম ফল্ট বলে, ঠিক আছে। এক্ষেত্রে কনভার্জেন্টও হবে না। কনভার্জেন্ট বলতে দুটা পাত একে অপরকে সংঘর্ষ করে। ডাইভার্জেন্ট হবে না, একে অপর থেকে সরে যায় বা প্রতিসারী, ওটাও হবে না। কনজারভেটিভ বা নিরপেক্ষ পাশ সীমানা হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন 19 নাম্বার, ঘণ্টা আকৃতির বয়স ও লিঙ্গ পিরামিড নির্দেশ করে। অনেকে দিয়েছিল দ্রুত বর্ধনশীল জনসংখ্যা, বেসটা ওর চওড়া হবে, উপরে ন্যারো হবে, ওটা না। এক্ষেত্রে উত্তর হবে গিয়ে স্থিতিশীল জনসংখ্যা, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন রয়েছে দেখো, সামাজিক বনসৃজন প্রকল্পের অন্যতম মূল উদ্দেশ্য কী? অনেকেই বলছে স্যার এটা কৃষি জমিতে জলের যোগান বৃদ্ধি হবে, এটা তো কোনোদিনও হবে না। বন্যপ্রাণীর সংরক্ষণ হয়, আরে ভাই জমির আলে গাছ লাগালে কোনোদিনও বন্যপ্রাণীর সংরক্ষণ হয় কি? এটা কমন সেন্সের ব্যাপার। কৃষিতে উৎপাদন বৃদ্ধি কোনোদিনও হবে না, কেন? এটা গাছ লাগিয়েছে দূরে এটা জমির আলে লাগিয়েছে, সেক্ষেত্রে কি ক্ষয়িষ্ণু বনসম্পদের উপর থেকে চাপ হ্রাস, কাঠের যে পরিমাণটা একটু হলেও যোগান পাবে কৃষকরা, সেই জন্য এটা হবে এর বেস্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোনটিকে সম্পূর্ণ পারলিক জৈব ভূ রাসায়নিক চক্র বলে অভিহিত করা হয়? হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ক্যান বি টার্মড অ্যাকমপ্লি সেডিমেন্টারি বায়োকেমিক্যাল রক্স? অনেকে দিয়েছে ফসফরাস, নাইট্রোজেন। দেখো নাইট্রোজেন তো হবে না, কেন? এটা গ্যাসিয়াস, নাইট্রোজেন একটা গ্যাস, সেজন্য নাইট্রাস হবে না। সালফার ও ফসফরাস হবে এর প্রপার অ্যান্সার বা সঠিক অ্যান্সার, ঠিক আছে, কারণ দুটাই হচ্ছে পলিসাইকেল। তারপরে কোয়েশ্চেন খুবই সহজ কোয়েশ্চেন, শস্য সমন্বয় অঞ্চলের ধারণা দিয়েছিলেন। ক্রপ কম্বিনেশন থিওরি ওয়াজ প্রপোজড বাই জেসি উইভার, একদম নো ডাউট, এটা সকলে ঠিক করেছো, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 23, পৃথিবী পৃষ্ঠে আপতিত সূর্যরশ্মিকে কী নামে অভিহিত করা হয়? হাউ ইজ দ্য সোলার এনার্জি দ্যাট রিচেস দ্য আর্থ টার্মড অ্যাজ? অনেকেই বলছে স্যার এটা তো রেডিয়েন্ট এনার্জি হবে। রেডিয়েন্ট এনার্জি কী? দেখো তো রেডিয়েন্ট এনার্জি ব্যাপারটা ওটা না, পৃথিবী থেকে আগত যে ক্ষুদ্র আকৃতির তরঙ্গ বা ওয়েভ আসে সেটা হচ্ছে ইনসুলেশন, ঠিক আছে। ওটা রেডিয়েন্ট এনার্জি যেটা ভূপৃষ্ঠ থেকে বিতাড়িত হয় সেটা হচ্ছে রেডিয়েন্ট এনার্জি, বা কারো দ্বারা বিতাড়িত হয়, ভূপৃষ্ঠ হোক বা আকাশ হোক, মেঘ বালুকণা যেটার দ্বারাই আপতিত হোক বা বিতাড়িত হোক, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 24, অ্যাকর্ডিং টু USDA ক্লাসিফিকেশন সোয়েল সেপারেট হেভিং ডায়ামিটার 0.002 mm or less than called is called। অনেকে বলছে স্যার সিল্ট হবে, সিল্ট কিন্তু এক্ষেত্রে হবে না, কর্দম। তোমরা অনেকে কার্তিকদার বই পড়েছো, কার্তিকদার বইও রয়েছে, সামিন্দার সিং স্যারের বইও রয়েছে যে লেস দেন যদি 0.002 থাকে থাকে তাহলে সেটা কর্দম হবে এর বেস্ট অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন নাম্বার 25, অত্যধিক অনুভূমিক চাপের ফলে সাহিত্য ভাজের কোন অংশে
কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করলে তাকে কি বলে? অনেকে বলছে উদ্ঘট্টভাজ। দেখো উদ্ঘট্টভাজ এই কারণেই হবে না। উদ্ঘট্টভাজ বলো একটা অপরের থেকে যখন চেপে যায় বা গা ঘেঁষে উপরে উঠে যায়, ঠিক আছে, একটা ভাঁজ নিচে চলে আসে, একটা ভাঁজ উপরে চলে যায়, সেটাকে উদ্ঘট্টভাজ বলে। এক্ষেত্রে হবে ন্যাপ। ন্যাপটা কি? একটা ভাঁজ অপর ভাঁজের বিচ্ছিন্ন হয়ে যায়, ঠিক আছে, বিচ্ছিন্ন হয়ে দূরে অবস্থান করে, সেই জন্য ন্যাপটা হবে এর প্রকৃত অ্যান্সার, যেটা এসএসসিও নিয়েছে। মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কোন ধরনের ভূমিরূপ দেখা যায়? যদি মরু অঞ্চলে, অনেকেই বলছে স্যার এটা আমাদের তো রেসিডুয়াল হিল হওয়া উচিত। রেসিডুয়াল হিল হবে না। মরু অঞ্চলে রেসিডুয়াল হিল কোথা থেকে আসবে? এসকার্পমেন্টও হবে না, মনাটনক তো হবে না, মনাটনক তো এখানে হয়ই না, ঠিক আছে, ওটা তো নদীর ক্ষয়কার্যের ফলে হয়। বায়ুর যেহেতু বলেছে ইনসেলবার্জটা হচ্ছে, ইনসেলবার্জ তোমরা দেখেছো না, মানে ঢিপির মতো গোলাকৃতি যে ভূমিরূপটা রয়েছে সেটা হচ্ছে ইনসেলবার্জ। ওকে, ইনসেলবার্জ হবে এর ক্ষেত্রে সঠিক অ্যান্সার। তারপরের কোয়েশ্চেন, খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, কোন বায়োমে প্রতি বর্গ মিটারে সর্বাধিক জীববল লক্ষ্য করা যায়? দেখো জীববল বলতে বোঝায় কোনো একটা বায়োমে সর্বাধিক জীবজন্তু বা প্রাণীর সংখ্যাটা যে মানে বায়োমে বেশি রয়েছে। তোমরা সকলে জানো নিরক্ষীয় অঞ্চলে সবথেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, গাছপালার পরিমাণ বেশি রয়েছে, জীবজাতির প্রজাতির সংখ্যা অনেক বেশি রয়েছে। সেক্ষেত্রে টোটাল তাদের শুষ্ক ওজন, বায়োমাস তো ওটাই না, শুষ্ক ওজনটাই, টোটাল জীবের যে শুষ্ক ওজন সেটা হচ্ছে বায়োমাস। তাই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য বা ট্রপিক্যাল রেন ফরেস্ট বায়োমে হচ্ছে সবথেকে বেশি পরিমাণ জীবভরের রয়েছে, ঠিক আছে, এক কথায় সঠিক অ্যান্সার। তারপরে হয়েছে গিয়ে প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোন বিষয়টির উপর নির্ভর করে না? এক্ষেত্রে দেখো আবার দ্বিমত রয়েছে, অনেকে মানে বিভিন্ন ভালো ভালো ইউটিউব চ্যানেল বলেছে, আমাদের চ্যানেল তো নতুন যদিও, তাও আমরা আমাদের ভিডিওতে বলেছিলাম এক্ষেত্রে পরিবেশ দূষণ কোনো দিনও হবে না। কেননা দেখো লাইফ এক্সপেক্টেন্সি বলে আপনি কতদিন বাঁচবেন, পরিবেশ দূষণ হলে তো আপনার লাইফ এক্সপেন্সি ঘাটে যাবে। যেমন দিল্লিতে হচ্ছে, সুপ্রিম কোর্ট বলেছে পলিউশন কম করো। কেন বলছে? মানুষ অল্প দিনে মারা যাচ্ছে, শ্বাসকষ্ট, ব্রঙ্কাইটিস, বিভিন্ন ধরনের রোগের দ্বারা মানুষ মরে যাচ্ছে, সেই জন্য লাইফ এক্সপেন্স, জীবন আয়ুকাল তো কমে যাচ্ছে না, সেক্ষেত্রে পরিবেশ দূষণ তো হবে না। নগরায়ন, দেখো নগরায়ন বিল্ডিং হলে কোনো দিন বিল্ডিং হচ্ছে 1 তলা 2 তলা 10 তলা 20 তলা। তারপরে কোয়েশ্চেন দেখো প্রত্যাশিত আয়ুষ্কাল নিম্নলিখিত কোনটা বিষয়ের উপর নির্ভর করে না? এক্ষেত্রে নগরায়ন হবে এর বেস্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 19 কোয়েশ্চেন রয়েছে কি? দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যাডপ্টেড ইন 1992 ইজ। অনেকে বলছে স্যার সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল হবে, এটা ভাই কোনোদিনও হবে না। এজেন্ডা 21 তোমরা যদি 1992 সালে যে রিও জেনারেটোতে হয়েছিল ব্রাজিলের, সেক্ষেত্রে এজেন্ডা 21টা এজেন্ডাকে নেওয়া হয়েছিল, ঠিক আছে, সেটা হবে এর বেস্ট অ্যান্সার বা সঠিক অ্যান্সার। কোন বায়োমের প্রতি না, এটা তো হয়ে গেছে। তারপরে কোয়েশ্চেন হুইচ অফ দিস নট রেজাল্ট ইন দ্য পপুলেশন চেঞ্জ। দেখো ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অনেকে বলছে, কেউ বলছে ইন্টারনাল মাইগ্রেশন। ফার্টিলিটি রেট আর ডেথ রেট তো জীবনও হবে না। কেন? মানুষ মারা গেলেও বা জন্মালেও জনসংখ্যা তো পরিবর্তন হতে থাকে না। মেন কনফিউশন হচ্ছে কি ইন্টারন্যাশনাল মাইগ্রেশন আর ইন্টারনাল মাইগ্রেশন। দেখো ইন্টারনাল এই কারণে সঠিক হবে, তুমি একটা জায়গা থেকে অন্য জায়গায়, এক জেলা থেকে অন্য জেলায় যাচ্ছ, সেক্ষেত্রে দেশে তো জনসংখ্যা পরিবর্তন হচ্ছে না, জাস্ট তুমি মাইগ্রেশন করছো। যখন তুমি দেশ ছেড়ে চলে যাবা, সেক্ষেত্রে না শুধু হবে মাইগ্রেশন চেঞ্জ। তো সেই জন্য পরিবর্তন হয় না বলেছে, নয়, কারণ নয়, সেই জন্য হবে ইন্টারনাল মাইগ্রেশন। তার 31 নম্বর কোয়েশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ প্যাসিভ ফর্মিং রক্স। অনেকে বলছে স্যার জীবজগৎ হবে, জীবজগৎ হবে না, এটা হচ্ছে অ্যাক্টিভ। সেক্ষেত্রে ভূমিরূপ হবে তোর ক্লাইমেটের মধ্যে দুটো অংশ, উষ্ণতা বৃষ্টিপাত, আর জীবজগৎ হচ্ছে এর অ্যাক্টিভ। আর গৌণ যেহেতু বলেছে, গৌণ নিয়ন্ত্রক, ভূমিরূপ হবে এর বেস্ট অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন দেখো শিলাস্তরের মধ্যে অনুভূমিকভাবে সঞ্চিত ম্যাগমাকে কী বলা হয়? একদম সঠিক অ্যান্সার, মানে খুব সহজ কোয়েশ্চেন। যখন হরাইজন্টাল থাকবে বা অনুভূমিক থাকবে সেটা সিল বলবে, যখন ভার্টিক্যালি ডিপোজিট থাকবে সেটাকে ডাইক বলবে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে কোয়েশ্চেন দেখো মৌসুমি নিম্নচাপের দুর্বল হয়ে যাওয়া এবং উত্তর ভারতের সমভূমি থেকে মৌসুমি বায়ুর পশ্চাৎ অপসারণের ফলে যে সাময়িক উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতাযুক্ত অসহনীয় আবহাওয়া তৈরি করে তাকে কি বলে? এটা হচ্ছে অক্টোবর হিট। তোমরা যদি খুলনারের বই পড়ে থাকো, ঠিক আছে, যে অক্টোবর হিট বলতে অক্টোবর মাসে অটোমেটিক মানে গাঞ্জেটিক প্লেনে কী হয়, মানে সাধারণত একটু ঠান্ডা আবহাওয়ার প্রাদুর্ভাব ঘটে, কিন্তু সেক্ষেত্রে কোনো মানে 2-4 দিন এমন দেখা যায় চরম তাপমাত্রা অনুভব করি যারা আমরা থাকি গাঞ্জেটিক ভ্যালিতে, ঠিক আছে, এটা হচ্ছে অক্টোবর হিট। ফিওর্ড উপকূল, দেখো ফিওর্ড উপকূল অনেকে বলছে নদী উপত্যকা নিমজ্জনের ফলে হয়, এটা একদম না। ফিওর্ড উপকূল মেনলি হিমবাহে উচ্চ উপত্যকায় বা উচ্চ পার্বত্য অঞ্চলেই দেখা যায়, ঠিক আছে। হিমবাহ উপত্যকা নিমজ্জনের ফলেই ফিওর্ড উপকূল সৃষ্টি হয়, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন বিচ্যুতি চরম পরিমাপের উদাহরণ হলো। দেখো
An example of absolute measures of dispersion is কোয়ার্টার ডেভিয়েশন অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এক্ষেত্রে হবে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন বা যেটা এসএসসিও নিয়েছে, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে কী নামে পরিচিত? দেখো মোস্ট চ্যালেঞ্জিং অ্যান্ড কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন হচ্ছে গিয়ে এটা। ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান বর্তমানে অ্যাকচুয়ালি ইউকের ছিল, ওটা হবে তোর গিয়ে আপনাদের হবে ওটা গিয়ে জিম করবেট হওয়া উচিত। এক্ষেত্রে এসএসসি বোর্ড কী নিয়েছে দেখেন তো, কানহা নিয়েছে। কানহা তো মধ্যপ্রদেশে রয়েছে, এটা কোনোদিনও হবে না, এটা সকলে আমরা চ্যালেঞ্জ করবো, কোন বই থেকে চ্যালেঞ্জ করবো পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই তোমাদের জানাবো। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিত প্রাণী প্রজাতিগুলির মধ্যে কোনটি বিপন্ন প্রজাতির অন্তর্ভুক্ত? হুইচ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস বিলংস টু দ্য এন্ডেঞ্জার্ড স্পিসিস? অনেকে বলছে স্যার ডোডো পাখি, ডোডো পাখি হবে না, এটা এক্ষেত্রে হবে এশিয়াটিক লায়ন বা এশিয়ার লায়ন, এক্ষেত্রে হবে সঠিক অ্যান্সার, বা যেটা নিয়েওছে অবশ্য এসএসসি বোর্ড। 38 নম্বর কোয়েশ্চেন, 1962 সালে হুইটেকার যে দুটি মুখ্য উপাদানের উপর ভিত্তিতে করে বায়োমের শ্রেণীবিভাগ করেছিলেন তার নাম কি? মানে তা হলো গড় বার্ষিক তাপমাত্রা, গড় বার্ষিক অবক্ষেপ। ঠিক আছে, একদমই সহজ কোয়েশ্চেন, মানে অ্যানুয়াল মিন টেম্পারেচার আর মিন প্রেসিপিটেশনে হবে এর সঠিক অ্যান্সার। অনেকে বলছে স্যার এটা তো অ্যাভেলেবেল অফ এনার্জি, মিন অ্যানুয়াল ফুড প্রোডাকশন, না ভাই এগুলো হবে না। ঠিক আছে, তোমরা দেখো গুগল করলেও পেয়ে যাবে। তারপরে কোয়েশ্চেন, ভিদাল দে লা ব্লাচ মানুষ প্রকৃতির সম্পর্ক ব্যাখ্যা করেন নিম্নলিখিত কোন মতবাদের মাধ্যমে? তোমরা সকলে জানো ভিদাল দে লা ব্লাচ পসিবিলিজম তত্ত্বের উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। লুসিয়ান ফেরেবে ছিলেন তার প্রবর্তক, বা প্রবর্তক। ভিদাল দে লা ব্লাচের অবদান পসিবিলিজমের ক্ষেত্রে যথেষ্ট গুরুত্বপূর্ণ, এটা থটের বই মাজিদ হোসেন স্যারের বইয়ে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার পসিবিলিজম। তারপরে কোয়েশ্চেন, নিম্নের কোন স্থানটি অবরোধ উত্তোলনের জন্য বিখ্যাত? খুবই সহজ কোয়েশ্চেন, কোডারমা। ঠিক আছে, এটা সকলেই তোমরা পেরেছো, খুব ভালো লাগলো। কল্যাণমূলক অর্থনীতির মূল, এখানে ডিএম স্মিথ বলেছে যে দ্য মেন প্রোপোনেন্ট অফ ওয়েলফেয়ার জিওগ্রাফি, এক্ষেত্রে ডিএম স্মিথ তো হওয়ার কথা না, অনেক বইয়ে আমরা দেখতে পাচ্ছি WM স্মিথ। যাই হোক, স্মিথ আছে তাও চলে যাবে, ধরে নিতে হবে, আর কী করবো। যাই হোক, তারপরে কোয়েশ্চেন, গুটেন বা বিযুক্তি রেখা দেখা যায়, গুটেন বা বিযুক্তি রেখা দেখা যায় দুটি মানে কোর আর মেন্টালের মধ্যেই। ঠিক আছে, এক্ষেত্রে দ্বিমতের কোনো ব্যাপার নেই, না কনফিউশনের ব্যাপার আছে, একদম কোর আর মেন্টালের মাঝামাঝি রয়েছে গুটেন বা বিযুক্তি রেখা। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, গুটেন বা বিযুক্তি রেখার পরে কোয়েশ্চেন, জিমারম্যানের মধ্যে কোন বৈশিষ্ট্য একটি প্রাকৃতিক উপাদানকে সম্পদে পরিণত করে? অনেকে বলছে স্যার জ্ঞান যদি থাকে একটা মানুষের মধ্যে তাহলে তো সম্পদ পরিণত করা যায় এটা নিরপেক্ষ উপাদানকে। না ভাই, জিমারম্যান বলেছে না, ওটা করা যায়। ঠিক আছে, জ্ঞান দিয়েও, মানুষের বুদ্ধি দিয়েও, বুদ্ধিসত্তা দিয়েও একটা সম্পদকে, একটা উপাদানকে সম্পদে পরিণত করা যায়, কিন্তু জিমারম্যানের মতে বলেছে, জিমারম্যান দুটি কথার উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছিলেন। একটা হয়েছিলেন ফাংশনাবিলিটি, একটা হচ্ছে ইউটিলিটি, কার্যকারিতা এবং উপযোগিতা যদি থাকে কোনো একটা সম্পদের বা নিরপেক্ষ উপাদানের, সেটাকেই সম্পদে পরিণত করা যাবে। সেক্ষেত্রে আমাদের আবার আপনাদেরও মানে মতামত চাইনি, এক্ষেত্রে জিমারম্যান বলেই দিয়েছে, তো জিমারম্যান যা বলেছে তাই দিতে হবে। আলগা গৌতম, অনিশ চট্টোপাধ্যায়ের বই তোমরা যদি দেখো, প্রথমে লাইনে তোমরা এই ধারণাটা পেয়ে যাবে। ঠিক আছে, একদম হুবহু লেখা আছে। কোন ধরনের স্কেলের সাহায্যে একক পরিবর্তন সহজেই করা যায়? দেখো, একক পরিবর্তন মানে সহজে করা যায়, এটা কম্পারেটিভ স্কেল, এক্ষেত্রেও কোনো দ্বিমত নেই। অনেকে বলেছে, দু এক জায়গায় আমাদের কমেন্ট করেছে, হোয়াটসঅ্যাপ করেছে আমাদেরকে, দাদা এটা ডায়াগোনাল স্কেল হওয়া উচিত। দেখো ভাই, ডায়াগোনাল স্কেলে না ইউনিটের পরিবর্তন হয় না, একমাত্র কম্পারেটিভ স্কেলেই এক ইউনিট থেকে অন্য ইউনিটে যাওয়া সহজ বা যাওয়া যায়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিত ভৌগোলিকদের মধ্যে কাকে ধ্রুপদী ভৌগোলিক বলা হয়? ক্লাসিক্যাল জিওগ্রাফার কাকে বলা হয়? আলেকজান্ডার ভল হাম্বোল্ট আর কার্ল রিটারকেই শুধু ক্লাসিক্যাল জিওগ্রাফার বলা হয়। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন, কোন প্রকার মৃত্তিকার পরিলেখে হার্টম্যানের উপস্থিতি লক্ষ্য করা যায়? হার্টম্যানের লক্ষ্য করা যায় পর্জল মাটিতে বি স্তরে। ঠিক আছে, এক্ষেত্রে কেউ চারনোজেম বলছে, চারনোজেম বা লেটারাইট বলছে, অনেকে লেটারাইট বলছে, দাদা লেটারাইট মাটিতে তো হার্টম্যান দেখা যায়। দেখো ভাই, আর লেটারাইট মাটিতে ডিউরিক অ্যাসিড দেখা যায়। ঠিক আছে, হার্টম্যান না, সেই জন্য এটা হবে পর্জল মৃত্তিকার বি স্তরে হচ্ছে এর সঠিক অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, একটি ডায়াগোনাল স্কেলের সাহায্যে নির্ভুলভাবে পরিমাপ করা যায় দশমিকের পরে 2 ঘর পর্যন্ত। তোমরা যদি আমাদের ব্যবহারিক ভূগোল বইটা দেখে থাকো অনার্স লেভেলের, ঠিক আছে, প্রথমেই জাস্ট ডায়াগোনাল স্কেলের সংজ্ঞাতেই দেখবা তুমি যে দশমিকের পরে 2 ঘর পর্যন্ত যে স্কেলের সাহায্যে পরিমাপ করা হয় সেটাকেই আমরা ডায়াগোনাল স্কেল বলছি। ঠিক আছে, এটা হবে এর সঠিক অ্যান্সার। একটি মূল শস্য চাষের সঙ্গে আরেকটি অপ্রধান শস্য চাষ বলে, মানে একটা আপনি ধরেন যে আলু চাষ করেছেন, আলু চাষটা আপনার মেন, ওর সঙ্গে আপনি ধরেন 4টা ঝিঙের গাছ বা বেগুনের গাছ বা আদার্স কোনো কিছু চাষ করার চেষ্টা করেছেন ওর পাশে বা আলের চারপাশে, সেটা হবে ইন্টারকালচার। ঠিক আছে, আর ক্রপ রোটেশনটা কি, একটা চাষ করছেন, আবার ওটা ফসল হয়ে গেলো, ওই জমিতে আবার অন্য একটা ফসল ভ্যারাইটি চাষ করছেন, বছর 3-4 রকমের ফসল চাষ করছেন, ওটা হচ্ছে ক্রপ রোটেশন। ইন্টারকালচার এক বা একাধিক ফসল একই জমিতে
চাষ করার পদ্ধতিটা হচ্ছে ইন্টারকালচার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন হচ্ছে ভারতের কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন। দেখো, ভারতের ডেটাম তল কোন জায়গা থেকে ধরা হয়? এটা সকলেই তোমরা চ্যালেঞ্জ করবে। আমরা যারা আগের স্টুডেন্ট বা যারা ধরো যে 2015 আগে যারা গ্র্যাজুয়েশন করেছে, অনেক বই তোমরা দেখেছো করাচির গড় সমুদ্রপৃষ্ঠ থেকে আমরা দেখেছি, অনেক বই চেন্নাই থেকেও লেখা আছে। এখন তোমরা যদি নেটে সার্চ করে থাকো তাহলে রিসেন্টলি বলছে মুম্বাইয়ের গড় সমুদ্রপৃষ্ঠ থেকে মাপা হয়। এসএসসি এখানে মুম্বাইটাই ধরেছে রিসেন্টলি, জানি না সরকার এখন কোনটা হয়তো চেঞ্জ করেছে ইন্ডিয়ান গভর্নমেন্ট, জানি না আমরা। তবে বিভিন্ন বই বিভিন্ন রকম রয়েছে, কন্ট্রোভার্সি রয়েছে, তোমরা চ্যালেঞ্জ করবে। আমাদের সোর্স আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে অবশ্যই দিয়ে দিব উইথ রেফারেন্স স্ট্যান্ডার্ড বুক থেকে। তোমরা সকলে আমাদের পাশে থেকো, চলুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন 50 নম্বর কোয়েশ্চেন, 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে সর্বোচ্চ লিঙ্গ অনুপাত দেখা যায়? একদম মানে 9-10 কোয়েশ্চেনে অ্যাজ ইট ইজ কোয়েশ্চেনটা রয়েছিল, আমরা তোমাদের করিয়েছিলাম। কেরালাতে সর্বাধিক 1084 জন হয়েছে গিয়ে মেল ফিমেল রেশিও রয়েছে, ঠিক ওই কোয়েশ্চেনটা হুবহু দিয়ে দিয়েছে। এক্ষেত্রেও আবার অনেকে ভুল করেছে, কেউ বলছে তামিলনাড়ুতে হবে। যাই হোক, ওদের কনফিউশন থাকতে এবার মানুষের, বলার কিছু নেই আমাদের। সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটির লেখককে দেখো, সোশ্যাল জাস্টিস অ্যান্ড দ্য সিটি বইটি লিখেছেন ডেভিড হার্ভে, ঠিক আছে। আর ডেভিড হার্ভে কথাটা ধরো যে এখানে একটা ট্রিক্স ছিল ধরার মতো, মানে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক ওয়েলফেয়ার, এই সমস্ত যে মানুষের কল্যাণমূলক ভূগোলের যে প্রবক্তার মধ্যে রয়েছেন না, ডেভিড হার্ভে তার মধ্যে একজন অন্যতম। যদিও জানতাম না আমরা, কিন্তু সোশ্যাল জাস্টিস যেহেতু বলেছে, সামাজিক ন্যায় বিচার বা ন্যায়বাদ, এই কথাটা থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে ডেভিড হার্ভে একটা মোটামুটি হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, অনেকে ধরতে পেরেছে, অনেকে পারেনি। পরীক্ষার সময় তো অনেক চাপ থাকে। তো দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির বিষয়ানুগ মানচিত্রের উদাহরণ নয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান এক্সাম্পল অফ থেমাটিক ম্যাপ? থেমাটিক ম্যাপ কী বলো তো? কোনো একটা পার্টিকুলার বিষয়কে যখন আমরা আর্দ্রতাকে দেখাবো, শুধু ভূপ্রকৃতিকে দেখাবো, শুধু মানে আর্দ্রতা বা টেম্পারেচারকে দেখাবো, বায়ুর চাপকে দেখাবো, একটা পার্টিকুলার বিষয়কে যখন দেখাবো সেটা হচ্ছে ওর থেমাটিক ম্যাপ। টোপোগ্রাফিক্যাল ম্যাপ হাজার রকমের জিনিস দেখানো যায়, নদী দেখানো থাকে, পাহাড় দেখায়, মরুভূমি, মালভূমি, সমভূমি, এভরিথিং, মন্দির, মসজিদ, গির্জা, সব কিছু দেখায় বলে টোপোগ্রাফিক্যাল ম্যাপটা এক্ষেত্রে থেমাটিক ম্যাপ হবে না। অনেকে বলছে স্যার এটা তো আপনার কোরোপ্লেথ ম্যাপ হবে। ভাই, কোরোপ্লেথ ম্যাপে তো একটা জিনিস দেখানো হয়, এক বৃষ্টিপাত দেখাবে, নাহলে আর্দ্রতা দেখাবে, না বায়ুর চাপ দেখাবে কালার ভেরিয়েশনের সাহায্যে। এটাই তো থেমাটিক ম্যাপ, একটা পার্টিকুলার জিনিসকে প্রেজেন্টেশন করবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, জানে না এসএসসি কেন যেটা ভুল নিল, আমরা মানে ভাবতে পারছি না। এইরকম একটা ছোট্ট মানে সহজ সরল কোয়েশ্চেনকে কী করে যে মানে ভুল দেয় অ্যান্সার ওরা। কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করেন? দেখো, 1866 সালে। যে কোনো আমরা যদি 10টা রেফারেন্স বই চাই, আমি 10টা রেফারেন্স আপনাদের দিয়ে দিতে পারবো। বলছে কি, এই যে টেন্স লেভেলের অ্যান্সার হবে। 1835 সালে এজি টেন্সলে তো ইকোসিস্টেম কথাটা বলেছিলেন, যেটা আমাদের 9-10 কোয়েশ্চেনে আপনারা জিজ্ঞেস করেছিলেন। এক্ষেত্রে আপনারা এজি টেন্সলে নিয়েছেন, এটা মানে অযৌক্তিক, ঠিক আছে। এটা নাম্বার সকলেই বেড়ে যাবে, তোমরা টেনশন নিও না, সকলেই আমরা করব, তোমরা সকলেই করে নেবা। হু ডিড ফার্স্ট ইউজ দ্য টার্ম ইকোলজি? এক্ষেত্রে নো ডাউট আর্নেস্ট হেকেল হবে, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন আবার ভুল দিয়েছে। আফ্রিকার কি মাসাই মারা অরণ্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত? দেখো, মাসাই মারা অরণ্য অঞ্চলে কারা থাকে? সাভানা অঞ্চলে থাকে। এই যে জনজাতিরা রয়েছে সাভানা অঞ্চলে, 9-10 তোমরা সাভানা অঞ্চলে সকলে দেখেছিল, ঠিক দিয়েছিল। এখানে দেখো আবার মেডিটেরিয়ান ক্লাইমেট দিয়ে রেখে দিয়েছে, এটাও ভুল। এটা সাভানা একদম ক্লাইমেট হবে, একদম ঠিক হবে। আমরা অবশ্যই চ্যালেঞ্জ করবে তোমরা সকলে, আমরা রিসোর্স দিয়ে দিব, ঠিক আছে। ডিমের ঝুড়ির মতো শব্দটি হিমবাহের প্রকারের সঞ্চয় কার্যের ভূমিরূপের সঙ্গে যুক্ত। দ্য টার্ম বাস্কেট অফ দ্য এগ টোপোগ্রাফি ইজ রিলেটেড টু ড্রামল্যান্ড, নো ডাউট, এটা ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, সিস্ট ইজ মেটামরফিউজড ফ্রম হুইচ সেডিমেন্টারি রক্স? অনেকে জিপসাম দিয়েছো, জিপসাম তো হবে না, কাদা পাথর। দেখো, কাদা পাথর স্লেট, সিস্ট ফ্লাইট, ঠিক আছে। এই হচ্ছে এর প্রকৃত মানে সিকোয়েন্স, সেই জন্য কাদা পাথর হবে এর বেস্ট অ্যান্সার বা সঠিক অ্যান্সার, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন, যে বস্তু যে কোনো তাপমাত্রায় প্রতি একক ক্ষেত্রফল যে কোনো তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে সর্বোচ্চ পরিমাণ শক্তি বিকিরণ করে তাকে বলে ব্ল্যাক বডি। অনেকে বলছে স্যার এটা তো আদর্শ বিকিরণ মৌল হওয়া উচিত। দেখো ভাই, আদর্শ বিকিরণ মৌল হবে না, কারণ কালো বস্তু, তোমরা সকলে জানো কালো বস্তু সবসময় তাপমাত্রা শোষণ করার ক্ষমতা বেশি থাকে, সেই জন্য ব্ল্যাক বডি হবে এর বেস্ট অ্যান্সার বা প্রকৃত অ্যান্সার, ঠিক আছে। কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তারা হলেন, অনেকে বলছে স্যার জিমারম্যান অ্যান্ড সান্ডার্স হওয়া উচিত। দেখো, রবিনসন, সান্ডার, ক্যানন, এইসব লোকগুলো যদি থাকতো তাহলে অবশ্যই আমরা দিতাম। যেহেতু জিমারম্যান তো কোনোদিনও হবে না, জিমারম্যান যেহেতু 3টা জায়গায় রয়েছে, সেই জন্য জিমারম্যান আউট। তাহলে বেঁচে থাকছে কোনটা? ক্যানন অ্যান্ড সান্ডার্স। এটা এলিমিনেট করার মতো জিনিস ছিল, অনেকে পেরেছে, অনেকে পারেনি, বুঝতে পারেনি পরীক্ষার হলে। যাই হোক, ক্যানন অ্যান্ড সান্ডার্স হবে এর
মানে সঠিক অ্যান্সার। তারপরে কোয়েশ্চেন, নিম্নলিখিত যুগলগুলির মধ্যে কোন দুর্যোগটিকে বিপর্যয়ে পরিণত হতে বাধা দেয়? দেখো, প্রথমে যে দুর্যোগ আসে কি না, ন্যাচারাল ক্লাইমেটে যেটা দুর্যোগ আসে, দুর্যোগটাকে যেন আমরা যদি বিপর্যয়ে পরিণত করতে না চাই, মানুষকে কী করতে হবে? সাবধানতা বাড়াতে হবে, ক্যাপাসিটি বিল্ডিং করতে হবে, মানুষের থাকার ব্যবস্থা অন্য জায়গায় দেখতে হবে যে না এই জায়গায় সুনামি হচ্ছে তো অন্য জায়গায় আমরা কোথায় উঁচু জায়গায় শিফট হবো। এই যে একটা ক্যাপাসিটি বিল্ডিং, মানে মানুষের বাসস্থান গড়ে তোলা বা অ্যাওয়ারনেস গড়ে তোলা যে না আমাদের এখান থেকে সরে যেতে হবে, এটা হবে এর বেস্ট অ্যান্সার। অনেকে বলছে হ্যাজার্ড অ্যান্ড ভালনারেবিলিটি কন্ট্রোল, যেটা গুগল অ্যান্সারে দেখাচ্ছে সেটা কিন্তু হবে না। এটা দুটাই মানে একটা কনফিউশন ছিল অনেকের মনে, কিন্তু এসএসসি এক্ষেত্রে আমাদের বি নাম্বারটাই নিয়েছে। লা নিনার, দেখো লাস্ট কোয়েশ্চেন, লা নিনার প্রাদুর্ভাবের সাথে ভারতীয় উপমহাদেশের মৌসুমি বৃষ্টিপাতের সম্পর্ক সাধারণভাবে কী? দেখো, যদি এল নিনো বলতো নো ডাউট আমরা নেগেটিভে দিতাম, কেন? যখন বৃষ্টিপাত হয় এখানে আমাদের খরা হয়। যেহেতু লা নিনা বলেছে এক্ষেত্রে পজিটিভ হবে, মানে প্রচুর পরিমাণে আমাদের বৃষ্টিপাতের পরিমাণ দেখা যায় লা নিনার ফলে ভারতে, সেই জন্য এর ধনাত্মক বা পজিটিভ ম্যানারে লা নিনাকে আমরা দেখি।